ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে বিশাল একটা বাণিজ্যিক সুযোগ আছে যা প্রায় আমাদের চোখে এড়িয়ে যায়। ভাবুন তো, ব্রাজিলের মতো একটা কৃষি শক্তি আর বাংলাদেশের এই যে ক্রমবর্ধমান অর্থনীতি, এই দুটোকে এক করলে আমদানিকারকদের জন্য কি দারুণ একটা সম্ভাবনা তৈরি হতে পারে। চলুন আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাই। শুরুতেই আসুন একটা সংখ্যার দিকে নজর দেই। 15.06 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2024 সালে বাংলাদেশের বার্ষিক কৃষি আমদানির বিল এটাই। এই বিশাল অঙ্কটা কিন্তু শুধু একটা খরচ না, এটা আসলে একটা বিরাট বড় বাজারের ইঙ্গিত দিচ্ছে। তো আসল প্রশ্নটা হলো, দেশের এই বিশাল প্রয়োজনকে আমদানিকারকরা কিভাবে একটা লাভজনক ব্যবসায়িক কৌশলে বদলে ফেলতে পারেন। এই পুরো আলোচনার মূল উদ্দেশ্যই হলো এই প্রশ্নের উত্তর খোঁজা। কিভাবে একটা খরচকে একটা সম্ভাবনায় পরিণত করা যায়। প্রথমত আমাদের বুঝতে হবে বাংলাদেশের এই যে বিলিয়ন ডলারের চাহিদা, এটা আসছে কোথা থেকে। ঠিক কোন কোন খাতে বিপুল পরিমাণ কৃষিপণ্য আমদানির পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে সেটা জানা কিন্তু খুব জরুরি। দেখুন, ব্যাপারটা এমন না যে এই চাহিদা শুধু একটা জায়গা থেকে আসছে। এর পেছনে আছে বেশ কয়েকটা বড় কারণ। যেমন, দেশের ভোক্তা বাজার দিন দিন বড় হচ্ছে। পোলট্রি, ডেইরি আর মাছ চাষের জন্য ফিড ইন্ডাস্ট্রির দ্রুত বিস্তার ঘটছে। ভোজ্য তেলের চাহিদা তো সবসময় বেশি, আর আমাদের যে রপ্তানিমুখী টেক্সটাইল খাত, সেটার জন্য তো কাঁচামাল লাগেই। এই সব কিছু সচল রাখতেই নির্ভরযোগ্য আমদানি অপরিহার্য হয়ে পড়েছে। তাহলে এই যে বিশাল একটা চাহিদা, এর কৌশলগত সমাধানটা কোথায়? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ, ব্রাজিল। চলুন এবার দেখি দক্ষিণ আমেরিকার এই পাওয়ার হাউস দেশটি কেন বাংলাদেশের প্রয়োজন মেটানোর জন্য একেবারে আদর্শ একজন সোর্সিং পার্টনার হতে পারে। একদিকে দেখুন, বাংলাদেশের টেক্সটাইল মিল, ফিড মিল আর ফুড প্রসেসরদের একটা ধারাবাহিক চাহিদা রয়েছেই। আর অন্যদিকে ব্রাজিলের আছে বিশ্বমানের উৎপাদন ক্ষমতা, রপ্তানিতে বহু বছরের অভিজ্ঞতা আর সবচেয়ে বড় কথা, প্রতিযোগিতামূলক দাম। এই দুটো দিক যখন একসাথে মেলে, তখন তো একটা নিখুঁত অংশীদারিত্ব তৈরি হবেই। এবার কিছু সংখ্যা দেখা যাক, যা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। 2024 সালে ব্রাজিলের কৃষি ব্যবসা থেকে রপ্তানি হয়েছে প্রায় 164.4 বিলিয়ন ডলারের পণ্য, আর সেখানে বাংলাদেশের মোট কৃষি আমদানি ছিল 15.06 বিলিয়ন ডলার। এই তুলনা থেকেই স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশের বাজারের জন্য দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল সরবরাহকারী হওয়ার মতো যথেষ্টর চেয়েও বেশি সক্ষমতা ব্রাজিলের রয়েছে। আচ্ছা, আমরা তো বুঝলাম কেন ব্রাজিল, কিন্তু আসল প্রশ্ন হলো কি আমদানি করা যায়। চলুন এবার বাংলাদেশি আমদানিকারকদের জন্য সবচেয়ে লাভজনক হতে পারে এমন কিছু পণ্যের দিকে নজর দেওয়া যাক। সবচেয়ে বেশি চাহিদার তালিকায় কি আছে দেখুন। অপরিশোধিত চিনি, যেটা সরাসরি আমাদের দেশের রিফাইনারি আর খাদ্য শিল্পে চলে যায়। এরপর আছে সয়াবিন, যেটা ভোজ্য তেল আর ফিড মিলের জন্য অপরিহার্য। কাঁচা তুলা তো আমাদের টেক্সটাইল আর স্পিনিং মিলগুলোর প্রাণ। আর ভুট্টা লাগে পোলট্রি আর মাছের খাবারের জন্য। এখানে সয়াবিনের কথা একটু আলাদা করে বলতেই হয়, কারণ এটা একটা দারুণ জিনিস। একে বলা যায় টু প্রফিট স্ট্রিম কমোডিটি। মানে কি? মানে হলো একটা মাত্র পণ্য আমদানি করে সেটাকে প্রসেস করার পর দুটো মূল্যবান জিনিস পাওয়া যায়। এক, আমাদের সাধারণ ভোক্তাদের জন্য ভোজ্য সয়াবিন তেল, আর দুই, পশুখাদ্য শিল্পের জন্য দারুণ চাহিদার সয়াবিন মিল। ভাবুন, একটা কেনাকাটা থেকে দুটো আয়ের রাস্তা। তথ্য তো অনেক হলো, এবার চলুন আসল কথায় আসি। মানে বাস্তবে কাজটা কিভাবে করা যাবে। যারা ব্রাজিল থেকে আমদানি শুরু করতে চান, তাদের জন্য আমরা এখানে 5 ধাপের একটা পরিষ্কার রোডম্যাপ দিচ্ছি, যা সাফল্য আর লাভ দুটোই নিশ্চিত করতে সাহায্য করবে। একটা সফল আর ঝামেলাহীন আমদানি নিশ্চিত করতে কয়েকটা ধাপ ঠিকঠাকভাবে পার করা খুব জরুরি। প্রথমে ঠিক করতে হবে পণ্যের সঠিক ধরন, কাঁচা আনবেন নাকি পরিশোধিত। এরপর পণ্যের গুণগত মান আর পরিদর্শনের শর্তগুলো একেবারে পাকাপাকি করে নিতে হবে। তারপর আসে টাকার কথা। ট্রেড ফাইন্যান্স আর বৈদেশিক মুদ্রার ঝুঁকি নিয়ে পরিকল্পনা করতে হবে। সব নিয়মকানুন আর সার্টিফিকেশন আগেভাগেই নিশ্চিত করে সবশেষে বন্দর থেকে গোদাম পর্যন্ত পণ্য আনার ব্যবস্থাটা নিখুঁত করতে হবে। ব্যাস, পুরো প্রক্রিয়াটাই মসৃণ হয়ে যাবে। তো এই যে এত জটিল একটা আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া, এখানে সাহায্য করার জন্য কে আছে? এখানেই আসছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভূমিকা। চলুন এই সংস্থাটির সাথে পরিচিত হওয়া যাক, যারা আপনাকে সঠিক পার্টনার খুঁজে পেতে আর পুরো বাণিজ্য প্রক্রিয়া সহজ করতে একটা সেতুর মতো কাজ করে। বিসিসিআই-এর মূল ভাবনাটা কিন্তু শুধু একটা ডিল করা নিয়ে না। তাদের দর্শন হলো একটা সত্যিকারের সেতু বন্ধন তৈরি করা। তাদের লক্ষ্যই হলো এমন নির্ভরযোগ্য আর টেকসই বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, যা লম্বা সময় ধরে টিকে থাকবে। তাদের একটা কথা আমার খুব ভালো লেগেছে। সদস্যপদ কোনো আনুষ্ঠানিকতা নয়,
এটি একটি বাণিজ্যিক সরঞ্জাম। এই একটা বাক্যই কিন্তু বলে দেয় যে এই চেম্বারের সদস্য হওয়াটা কোনো সাধারণ ব্যাপার না। এটা একজন আমদানিকারকের জন্য কতটা বাস্তবসম্মত আর কার্যকরী একটা সুবিধা হতে পারে। তাহলে সদস্য হলে ঠিক কি কি সুবিধা পাওয়া যায় দেখুন। এর মাধ্যমে বিশ্বস্ত রপ্তানিকারকদের নেটওয়ার্কে খুব সহজে ঢোকা যায়, নির্ভরযোগ্য ব্যবসায়িক পার্টনার খুঁজে পাওয়া যায়, ফলে ঝুঁকি কমে আসে আর অনেক দ্রুত চুক্তি করা সম্ভব হয়। শুধু তাই না, দুই পক্ষের মধ্যে যোগাযোগের সাহায্য করা থেকে শুরু করে বিভিন্ন ট্রেড ইভেন্টের মাধ্যমে আপডেটেড রাখাও নিশ্চিত করে তারা। এক কথায় পুরো সোর্সিং প্রক্রিয়াটা অনেক বেশি নিরাপদ আর দ্রুত হয়ে যায়। অর্থাৎ পুরো ব্যাপারটা দেখলে বোঝা যায় এটা শুধু একবারের জন্য পণ্য কেনাবেচার বিষয় নয়, এটা একটা দীর্ঘমেয়াদী কৌশল। মূল লক্ষ্য হল সাধারণ পণ্য সোর্সিংয়ের ধাপ পেরিয়ে একটা টেকসই লাভজনকতার দিকে এগিয়ে যাওয়া। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই যে কৌশলগত অংশীদারিত্বের কথা আমরা বলছি, এটাই কি হতে পারে কোনো ব্যবসার জন্য পরবর্তী স্তরের বৃদ্ধির চাবিকাঠি? এই সুযোগটি নিজের ব্যবসায়িক লক্ষ্যের সাথে কতটা প্রাসঙ্গিক তা অবশ্যই ভেবে দেখার মতো একটা বিষয়।